সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী, তিনি বলছেন যে এই সিঙ্গুরে শিল্প হবে, ওই জমিতেই শিল্প হবে, আর সেই শিল্প করবে বিজেপি। তো তখন যে রাজনাথ সিং এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মিটিং করেছিলেন যাতে শিল্পটা না হয়, সেই প্রশ্নের জবাব কি ওরা দেবেন? এর আগে আগে যখন অন্যান্য নেতারা এসে সিঙ্গুরের ঘটনার সময় তৃণমূলকে সাহায্য সহযোগিতা করেছিলেন শুধু বামপন্থী রাজনীতিকে দূরে সরিয়ে দিতে হবে বলে, বামফ্রন্ট সরকারটা যাতে এখান থেকে চলে যায় যে কোনো ভাবে ষড়যন্ত্র করে, আর ওরা ক্ষমতায় চলে আসেন তার জন্যে, সেই সময় আমাদের মতো হাজার হাজার ছেলেমেয়ে যারা কলেজ বিশ্ববিদ্যালয় পাশ করে বিভিন্ন টেকনিক্যাল পড়াশোনা করেছিল যে ওইখানে কারখানায় চাকরি হবে বলে, তাদের জীবনের উপর দিয়ে যখন বুলডোজার চলে গেল, তখন এই তৃণমূল বিজেপির নেতারা কোথায় ছিলেন? আজকে এইসব ভোটের আগে নাকি কান্না কাঁদতে এসছেন। কৃষকদের কাছে তারা আমন্ত্রণ পত্র, সুকান্ত মজুমদার নিজে একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে কৃষকদের কাছে কাছে গিয়ে আমন্ত্রণ পত্র দিচ্ছেন যাতে তারা মোদীর সভায় আসে, কিন্তু এরাই তো এতদিন কোনোদিন কৃষকদের নিয়ে কথা বলেনি। বিজেপির নেতারা আবার কৃষকদের নিয়ে কথা বলবে কি? কালা কানুন কেন কৃষকদের ওপর চাপিয়ে দেওয়া হলো সেই প্রশ্নের জবাব দিতে হবে। কেন মাইক্রো ফিন্যান্সের চাপে এত কৃষক আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন, সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না, জবাব দিতে হবে। কেন সারের দাম বেড়ে যাচ্ছে, কীটনাশকের দাম বেড়ে যাচ্ছে, অথচ কেন্দ্রীয় সরকার মানুষকে বাঁচানোর জন্য, গরিব কৃষককে বাঁচানোর জন্য ন্যূনতম ব্যবস্থা করতে পারছে না। দিল্লির সীমান্তে যে কৃষকরা অবস্থান করছিলেন তাদের উপর যে পরিমাণ আক্রমণ, যে পরিমাণ নির্যাতন দিল্লির সরকার, কেন্দ্রের সরকার, বিজেপির নেতারা করেছেন, তারপর এখন কৃষকদের বাড়ি বাড়ি যাচ্ছেন, কথা বলছেন কি করে? কোনো কৃষক ঋণের দায়ে আত্মহত্যা করতে বাধ্য হলে কোনোদিন তার বাড়ি যাননি, শুধু লোক দেখানোর জন্য মাঝে মধ্যে হোটেল থেকে খাবার ফাবার নিয়ে গিয়ে ওদের বাড়িতে বসে খাওয়া দাওয়া করেন, ভোটের সময় ছবি দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা করেন। এই রাজনীতি মানুষ ধরে ফেলেছে। কিন্তু সুকান্ত মজুমদার বলছে যে কৃষকরা এখন চাইছে এখানে শিল্প হবে, আর তাই সেখানে টাকাও ফিরবে। আরে তাহলে রাজনাথ সিংরা যখন ওখানে ছিলেন তখন তাদের কি মনোভাব ছিল? সেই সময় বেশিরভাগ অংশের মানুষ চেয়েছেন শিল্প হোক। আচ্ছা, বিজেপি যে আজকে শিল্পের কথা বলছে, গত 10-12 বছর ধরে কেন্দ্রের সরকার চালাচ্ছে, পশ্চিমবাংলায় যত কেন্দ্রীয় সরকারি জমি রয়েছে সেখানে কি শিল্পরা তৈরি করেছে? বেঙ্গল কেমিক্যালের জমি প্রমোটারের হাতে চলে গেল, অন্য জায়গায় রেল, ব্যাংক, কয়লা, বীমা সমস্ত কিছু বেসরকারি হাতে বেচে দেওয়া হচ্ছে। যেগুলো আগের সরকার দেশের মানুষ ট্যাক্সের পয়সা দিয়ে তৈরি করে ওদের হাতে তুলে দিয়েছিলেন যে তোমরা এবার চালাও, ওরা তো নিজেরা চালাতে না পারে সব বেসরকারি হাতে বেচে দিচ্ছে। তো এই বেচুবাবুর সরকার আবার নতুন শিল্প তৈরি করবে কি করে, এটা গোটা দেশের মানুষ জানেন যে ওরা এটা পারবে না, ওরা শুধু ভোটের আগে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। কিন্তু এই বিজেপি এতদিন শুধুমাত্র তাদের একটা ইস্যু ছিল যে হিন্দু বনাম মুসলিম, এখন তারা সিঙ্গুরকে টার্গেট করছে, কৃষকদের টার্গেট করছে। তার আগে বিজেপির ইস্যু ছিল যে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বিজেপি নাকি মানুষকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার হাতিয়ার হবে। বিরোধী দলের নেতা বলেছিলেন, আরো সব নেতারা বলেছিলেন সবাই নাকি জেলে যাবে, কি সব ভাগ মুকুল ভাগ, ভাগ মদন ভাগ, এসব হলো। তারপরে যখন দিল্লির বিজেপি ইডি সিবিআই কে টেনে ধরলো না, আরএসএস টেনে ধরলো, সে ওরা ভালো জানেন, ইডি সিবিআই এর তদন্ত ঘুমিয়ে পড়লো। তারপরে ওরা চলে গেলেন মন্দির মসজিদে, তারপর আবার এখন চলে যাচ্ছেন অন্য কোনো শিল্প হবে কি হবে না এইসব। যত ভোট আসবে একটা কোনো জায়গায় দাঁড়িয়ে একটা কোনো নীতির ভিত্তিতে লড়াই না করে পাল্টে 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 যেতে হয়, যাতে করে মানুষ আর সেটা ধরতে না পারেন। এই বিজেপির নেতারা তো বলেছিলেন কালো টাকা উদ্ধার হলে 15 লাখ টাকা করে আসবে সবার অ্যাকাউন্টে, কই এলো না তো। এই বিজেপির নেতারা বলেছিলেন বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, কই হলো না তো। তাহলে এই প্রশ্নগুলো যাতে মানুষ আর করতে না পারেন তার জন্য ভোটের আগে নতুন নতুন কথা বলে মানুষকে বিভ্রান্ত করে দেওয়ার চেষ্টা হচ্ছে। বিজেপি কে এখন তাহলে এটাই ভাবছে যে আসলে হিন্দু মুসলিম করে কিছু হবে না, কৃষকদের নিয়ে কথা বলা। বিজেপি এখনো ভালো করে বুঝতে পারছে না যে কোনটা করে হবে আর কোনটা করে হবে না, যে কারণে ওরা এখানে দুর্নীতির কথা বললে দিল্লির আরএসএস ওদেরকে বকে দেবে যে বেশি কথাবার্তা বলতে যেও না, কারণ হচ্ছে যে আমরা দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করব না। ওরা যদি এখানে কাজের কথা বলতে যায় তাহলে বলতে হবে যে কয়লা খনি, ইস্পাত শিল্প, রেল, এগুলো কেন বেসরকারি হাতে চলে যাচ্ছে। ফলে বিজেপি, পশ্চিমবাংলার বিজেপি তো হতাশ এবং দিশেহারা, যে কারণে তাদের রাজ্য সভাপতিকে বলতে হয় যে ইডি সিবিআই তদন্তে আমি হতাশ। কারণ দিল্লির বিজেপি আরএসএস এর সাথে এখানকার তৃণমূল কি এমন কথা বলে নিয়েছে, কি এমন বন্ধুত্ব করেছে, কি বোঝাপড়া করেছে, যার জন্য দুর্নীতির কারুর তদন্ত হচ্ছে না, সবাই ছাড় পেয়ে যাচ্ছেন। আর এখানে কাজ না হওয়ার জন্য যে যন্ত্রণায় ভুগছেন কৃষক, তার জন্য রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার কেউ কোনো ব্যবস্থা নিচ্ছেন। কিন্তু এখন এই তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্য তিনি বলছেন যে কোনোদিনই টাটা বনাম তৃণমূল কংগ্রেস ছিল না, তাদের আসল লড়াইটা ছিল জমি নিয়ে, কারণ ওই জমিটা অবৈধভাবে নেওয়া হয়েছিল, বেআইনি ভাবে। তৃণমূলের নেতা তো উনি নতুন এসছেন, টাটার বিরুদ্ধে লড়াই ওরা কেন করেছিলেন ওরাই বলতে পারবেন। টাটার
জিনিসপত্র ফেলে দেওয়া। সৌগত রায় এখন ওদের সাংসদ, ওইসব কি ঘড়ি একটা টাটা কোম্পানির, সেই ঘড়ি নাকি ফেলে দিয়েছিলেন কোথায় একটা অবস্থান করতে গিয়ে। তাহলে কেন টাটার বিরুদ্ধে লড়াই করেছিলেন সেটা আমাদের জানার কথা না, ওরাই জানেন কেন করেছিলেন। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে যে একটা কারখানা তৈরি হতো, সেখানে শুধু বুদ্ধবাবুর ভাইপো নিরুপম বাবুর ভাইপোর কাজ হতো না, পশ্চিমবাংলার সমস্ত সাধারণ মানুষের ভাইপো ভাইজিদের চাকরি হতো, যেটা এই দেবাংশু বাবুদের আগের প্রজন্মের নেতারা হতে দেননি, শুধু নিজেরা ক্ষমতায় বসবেন বলে। সেখানে মানে কত মানুষ চেয়েছিলেন, কত মানুষ চাননি, সেই বিতর্ক গেলে তৃণমূলের মুখ পুরো আমি যেতে চাই না। কিন্তু কথা হচ্ছে ওই জমি এবং অন্যান্য জমিতেও তৃণমূল আসার পর কি একটা শিল্প হলো? কোথায় কাজ পেয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন প্রতি বুথে 248টা বেকার ছেলেমেয়ের কাজ হয়েছে। তাহলে দেবাংশুবাবু যে বুথে থাকেন, সৌগতবাবু যে বুথে থাকেন, সেই বুথে 248 জন যে কাজ হলো, স্থায়ী কাজ হলো, সেই নামের তালিকা নির্বাচনের আগে পাড়ার ল্যাম্পপোস্টে টাঙিয়ে দিতে পারবেন তো? কিন্তু দেবাংশু ভট্টাচার্য এটাও বলছে যে এ রাজ্যে টাটা নাকি অনেকদিন আগেই ফিরেছে। পুরনো খবরের কাগজ দেখে নেবেন। ওই কারখানা যারা করতে এসেছিলেন, তাদের যিনি কোম্পানির মালিক ছিলেন, তিনি বলেছিলেন যে আমি এখানে শিল্প করতে চাই, যদি আমার মাথায় বন্দুক রাখা হয় তবেও আমি এখান থেকে চলে যাব না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ট্রিগার টিপে দিয়েছেন বলে আমাকে এখান থেকে যেতে হচ্ছে। ফলে কি আরতি নিয়ে উনি এখান থেকে চলে গেছেন, সেই শিল্প সংস্থা চলে গেছে, দিনের আলোর মতো স্পষ্ট। তারপর তৃণমূল ক্ষমতায় আসার পর হলদিয়া থেকে এবিজি তাড়িয়ে দিয়েছিলেন তো শুভেন্দু অধিকারী। এই যে শেষ কোন একটা বাণিজ্য সম্মেলন যেগুলো আমাদের প্রতি বছর হয়, আর প্রতি বছর নতুন নতুন ঢপ হয়, এত হাজার কোটি টাকার কাজ, অত হাজার কোটি টাকার কাজ, শেষ যে শিল্প সম্মেলনটায় আদানি এসে বললেন আমি এখানে করব, বন্দর করব না কি সব শিল্প করব, সেও তো আদানিও তো চলে গেছে। তাহলে সেই প্রশ্নগুলো তৃণমূল আমলে এগুলো কেন হলো? তাহলে ওটা কার বিরুদ্ধে কার লড়াই? টাটা বনাম আদানি না আদানি বনাম তৃণমূল? সেই প্রশ্নের জবাব ওনার থেকে নিতে হবে। আজ থেকে বেশ কয়েক বছর আগে যখন এই জমি আন্দোলন হয়েছিল, তার আগে সিঙ্গুরের কৃষকরা স্বপ্ন দেখেছিল এখানে কারখানা হবে, আবার তাদের স্বপ্ন দেখানো হচ্ছে, বিজেপি সেই স্বপ্ন দেখাচ্ছে। স্বপ্নর ওপর বুলডোজার চলে গিয়েছে। আমি আপনাকে একেবারে নিজের অভিজ্ঞতার কথা বলি, সেটা হচ্ছে যে 2019-20 সালে আমরা যুব সংগঠনের পক্ষ থেকে ওই এলাকায়, ওই সিঙ্গুর এলাকায় যে বিভিন্ন মৌজাগুলো রয়েছে, গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে, সেখানে গেছিলাম মানুষ কেমন আছেন এটা জানতে। ওই এলাকায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে গিয়ে পৌঁছেছি যে আপনি শহীদিন কেমন আছেন, ভালো আছেন, খারাপ আছেন, ছেলে মেয়ে কোথায়? তৃণমূলের পঞ্চায়েত মেম্বারের ছেলে বা মেয়ে সে হচ্ছে যে বাইরের রাজ্যে কাজ করতে চলে গেছে, কারণ পশ্চিম বাংলায় তার যোগ্যতা অনুযায়ী কাজের ব্যবস্থা হয়। তাহলে তৃণমূলের নেতা, তার পরিবারের লোকের এই অবস্থা হয়ে গেছে, সাধারণ মানুষের তো আরোই হবে। এই বাস্তবটা তৃণমূল বিজেপি নিজেরা চোখ বন্ধ করে থাকতে পারে, কিন্তু তাতে বাস্তবকে অস্বীকার করা যায় না।